তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের এক গুরুত্বপূর্ণ নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য অতিক্রম করে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্ত নদী। দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে খরা ও বর্ষায় ভয়াবহ বন্যা, এই দুই বিপরীত চক্রের ভেতর দিয়ে তিস্তা পাড়ের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্যহীনতা, নীতি নির্ধারকদের দীর্ঘস্থায়ী উদাসীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে এই অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে নানা জটিলতায় ভুগছে। সম্প্রতি আলোচনায় এসেছে তিস্তা মহাপরিকল্পনা নামে একটি প্রকল্প, যা একদিকে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও অন্যদিকে পরিবেশ ও স্থানীয় জীবনের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তুলছে বহুজন। তাই স্বাভাবিকভাবেই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: তিস্তা মহাপরিকল্পনা এ কি উন্নয়নের দিগন্ত নাকি নতুন উদ্যোগের সূচনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে পরিবেশ সংলাপ কথা বলছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর সঙ্গে। একটু জানতে চাই যে আপনি তিস্তা পাড়ের মানুষ, আপনার চোখে তিস্তা নদীকে নিয়ে একটু বলবেন। তিস্তা তো একসময় আমাদের মায়ের মতো ছিল। মা যেমন সন্তানকে লালন পালন করত, তিস্তার অববাহিকা তো প্রসিদ্ধ অঞ্চল ছিল। কৃষকের গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু, আর তিস্তা পাড়ের বিখ্যাত ভাওয়াইয়া গান ছিল মানুষের মুখে মুখে। সেই তিস্তা তো এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। শুকনা মৌসুমে ধুধু বালুচর, আর বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই রংপুর অঞ্চলে 2 কোটি মানুষের জীবন সংগ্রাম এই তিস্তাকে নিয়ে। জীববৈচিত্র্য হারিয়ে গেছে, লোকালয় হারিয়ে গেছে, জমি জিরাত হারিয়েছে। মানুষ দিন দিন ভিক্ষুকে পরিণত হয়েছে। যারা একসময় গৃহস্থ ছিল, তারা ওই তাদের আবাসস্থল থেকে কোথায় কে চলে গেছে আমরা কিছুই জানি না। রংপুরের মানুষ, রংপুরের নাম ছিল রঙের রসে ভরপুর, তার নাম ছিল রংপুর। সেই রংপুরকে এখন মানুষ মঙ্গা এলাকা বলে, নানান ধরনের টাইটেল দেয়, কেউ কেউ মফিজ বলে আমাদেরকে। কিন্তু রংপুরই হচ্ছে সবচেয়ে, শুধু খাদ্যশস্য নয়, সব শস্য উৎপাদনের ভান্ডার কিন্তু রংপুর। কিন্তু বৈষম্যের কারণে এই রংপুরকে আজকে পিছিয়ে ফেলা হয়েছে। আমি তিস্তাপাড়ের মানুষ হিসাবে, যেহেতু আমি জনসম্পৃক্ত কাজ করি, সবসময় সেখানে আমাদের যাতায়াত থাকে, মানুষের আহাজারি এবং হাহাকার দেখে আমরা এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে তিস্তা বাঁচাও কর্মসূচি দিচ্ছি। জি স্যার, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং তিস্তাপাড়ের মানুষ, এই দুইটা বিষয় মিলিয়ে আমরা একটু জানতে চাই। এই যে তিস্তার সংকট, যেমন ধরুন যে আমাদের যে চুক্তিটা হওয়ার কথা সেটা হচ্ছে না, তারপর হচ্ছে পানি ন্যায্যতা তো আছেই, এবং আপনি যেভাবে বললেন যে তিস্তা তার নিজস্ব যে সৌন্দর্য সেটাও হারিয়ে ফেলেছে। আপনার এই দুই অভিজ্ঞতা মিলে আপনি কি মনে করেন এই সংকটের আসলে আসল কারণ কি? এটা তো প্রথমে হলো যে বিগত ফ্যাসিস্ট সরকারের কূটনৈতিক ব্যর্থতা ছিল। আমরা সবসময় বলি যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী উনি একটি বক্তৃতায় বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি সেটা ভারত কোনোদিন ভুলতে পারবে না। সেটা তো জাতির কাছে ব্যাখ্যা দেয়নি কি কি দিয়েছেন উনি, তবে অনেক কিছু দিয়েছেন সেটাও আমরা জানি। কিন্তু তার বিনিময়ে তিস্তার পানির হিসাব উনি আদায় করতে পারেননি। যখনই তিস্তা পরিকল্পনা নিয়ে কথা হয় তখন উনি নানান ধরনের অজুহাত তৈরি করে, চীন করবে না, ভারত করবে করে এটা গড়িমসি করা হয়। আমার মনে হয় যে এটা কূটনৈতিক ব্যর্থতা এবং রাজনৈতিক সদিচ্ছাও ছিল, এবং রাজনৈতিকভাবে এটাকে অগ্রাধিকারও দেওয়া হয়নি, যার কারণে আমাদের এই এলাকার লোক পিছিয়ে পড়েছে। স্যার, আপনি দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন এক সময়, তো আপনি কি মনে করেন যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদের তো এখানে একটা ভূ রাজনৈতিক একটা বিষয় আছে, জলবায়ু পরিবর্তন আছে, এবং রংপুরের মতো একটা এলাকারও বিষয়, মানে সবকিছু মিলে আপনার কি মনে হয় যে তিস্তায় আসলে কি ধরনের পদক্ষেপ, কর্মসূচি নেওয়া উচিত? এই নদীটা তো একটা সুষ্ঠু ব্যবস্থাপনাটাই হলো জরুরি ছিল। এই দীর্ঘদিন যে নদী যে একটা মানুষের কার্যকরী ভূমিকা ছিল উপকারের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, সেটি যে এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে, এটা সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবেই করছে। আর ভূ রাজনীতির বিষয় হলো যে যে দেশ আমাদের জনগণের পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, একটা ব্যক্তি বিশেষ বা একটা দলকে প্রাধান্য দেয়, যার কারণেই মাঝে মাঝে সম্পর্কে টানাপোড়েন আসে। আমরা মনে করি বন্ধুত্ব তখনই হবে যেখানে সমান সমান হতে হবে। এখন দেশের আয়তন দেখে, শক্তি দিয়ে যদি বন্ধুত্ব হতে চায় তাহলে প্রভু আর প্রজা হয়ে যাই আমরা। বন্ধুত্বটা হতে হবে সমান সমান। সে কাজটা হয়তো অনুপস্থিত ছিল, যার কারণে আমাদের পানির হিস্সাটা আমরা আদায় করতে পারি নাই। আর এটা আন্তর্জাতিক নদী,
আন্তর্জাতিক নদী, আন্তর্জাতিক আইনে লেখা আছে, পরিষ্কার বিধান আছে যে পানির হিস্সাকে কতটুকু পায়, ভাটিতে কতটুকু, উজানে কতটুকু। কিন্তু দেখা যাচ্ছে যে তিস্তা নদীর উজানে ওরা 14টা বাঁধ দিয়েছে, সেই সিকিম থেকে শুরু করে সর্বশেষ গজলডোবা পর্যন্ত। এ পানি তো উজানেই সরিয়ে নিয়েছে, গজলডোবায় তো পানি তেমন নেই। এটাই হলো আমাদের এই অঞ্চলের ভূ রাজনীতিতে এবং জলবায়ুতে মারাত্মক প্রভাব বিস্তার করেছে। রংপুর বিভাগ দীর্ঘদিন বঞ্চনার শিকার এবং তিস্তা একটা গুরুত্বপূর্ণ নদী। সেক্ষেত্রে আমরা যদি নদীটাকে রক্ষা করতে চাই এবং সামগ্রিকভাবে রংপুর বিভাগের উন্নয়ন করতে চাই, সেক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা এবং ঐক্যমতটা কতটুকু জরুরি? ঐক্যমত তো আছে, তিস্তার ব্যাপারে তো সব রাজনৈতিক দল সব জনসভায় দাবি উত্থাপন করছে। পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠীগুলো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও তো এখানে যুক্ত হয়েছে। এবং সর্বোপরি আমাদের যে মশাল প্রজ্বলন আমরা করলাম, সেটা সারা বাংলাদেশে আলোড়িত হয়েছে। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরাও এইখানে অংশগ্রহণ করেছে, সারা বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে জামালপুর পর্যন্ত। এটা তো এখন আর স্থানীয় দাবি না, এটা তো জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আর সদিচ্ছার বিষয়টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 এবং 18 ফেব্রুয়ারি যখন আমরা লাগাতার 48 ঘন্টা কর্মসূচি দিলাম, উনি আমাদের 18 তারিখে যুক্ত হয়েছিলেন। সেখানে উনি একটি পরিষ্কার বার্তা দিয়েছেন, বলছেন যে এইটা তিস্তা মহাপরিকল্পনা আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখব যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়। সুতরাং আমাদের তো সদিচ্ছা আছে। জি, তাহলে এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটু জানতে চাই। আপনি তিস্তা মহাপরিকল্পনা যে প্রস্তাবিত যে প্রকল্পটা, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো আমরা শুনি যতটুকু যে চায়না থেকে পাওয়ার চায়না একটা এখানে নকশা করেছে, সেই নকশায় ওনারা যেটা গণশুনানিতে দেখিয়েছে আমাদেরকে, সেটা ওনারা বলছে যে তিস্তা নদী ভেঙে যে প্রশস্ত হয়েছে, এটাকে ওনারা কমিয়ে নিয়ে আসবেন, তিস্তা নদীটাকে খনন করবেন, দুই দিকে গাইড বাঁধ দিয়ে দিবেন, বর্ষাকালে পানি ধরে রাখবেন, শুকনো মৌসুমে যাতে শেষ কাজে পানি সরবরাহ করা যায়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ওনারা বলছেন এখানে স্যাটেলাইট শহর করবেন, এখানে হাউজিং করবেন, এখানে পাওয়ার স্টেশন করবেন, ইকোনমিক্যাল জোন করবেন, পর্যটনের ব্যবস্থা করে দিবেন। আমরা সেটা নিয়েই তো থাকতে চাচ্ছি। আমরা চাই যে এই অঞ্চলটা কর্মহীন মানুষের সংখ্যা অনেক, সেখানে যদি ইকোনমিক্যাল জোন হয়, শিল্প কারখানাগুলো হয়ে যায়, তাহলে রংপুরের মানুষ বাড়িতে থেকে একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তাদের। জি, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু একটু ভূ রাজনৈতিক ব্যাপার, তো চায়নার সাথে সম্পৃক্ততা, তাতে করে কি আমরা অন্য পক্ষ থেকে একটু চাপের আশঙ্কা পাচ্ছি, মানে চাপের আশঙ্কা তৈরি হচ্ছে কিনা? না, চাপ কেন? আমরা মনে করি এটা আমাদের আভ্যন্তরীণ বাংলাদেশের সমস্যা, এটি তো চায়না বা ভারতের সমস্যা না। আমাদের কথা তো আমরা বলতেই থাকবো। আর সরকারের যদি সদিচ্ছা থাকে, এটা বাংলাদেশের অর্থায়নও করা সম্ভব। 12,000 কোটি টাকা এমন কোনো টাকা না, এটা তো 1 বছরে লাগবে না, এটা 10 বছরের পরিকল্পনা। প্রতি বছর বাজেটে 2,000 কোটি টাকা রাখলেই তো এটা করা সম্ভব হয়। বাংলাদেশের অনেক প্রকল্প দেখবেন, মেগা প্রকল্প 30,000, 35,000, 40,000 কোটি টাকা দিয়ে বাস্তবায়ন হয়ে যায়। আমাদের ক্ষেত্রে শুধু এই কথাগুলো উত্থাপন করা হয়। বাংলাদেশের অর্থ দিয়েই তো প্রকল্প শুরু করা যেতে পারে। জি, আমাদের তো অভিজ্ঞতা আছে যে 79 সালে যে আমাদের তিস্তা ব্যারেজের যে কাজটা শুরু হয়েছিল, এটা তো বাংলাদেশের মানুষেরাই হচ্ছে শুরু করেছিল, এবং হচ্ছে পরে ফান্ডের জন্য অ্যাপ্লাই করছে। তো সেই দিক থেকে বলতে চাচ্ছিলাম যে যে প্রস্তাবিত যে মহাপরিকল্পনায় আপনি যেগুলো বলছিলেন, সেগুলো ওদের টার্মে ওরা যেটা বলছে, তাতে করে হচ্ছে কিছু টেকনিক্যাল প্রবলেমের কথা বলছে ও বিশেষজ্ঞগণ এবং পরিবেশবাদীরা। তারা বলছিল যে আমরা চায়নার সেই এক্সপার্টদের সাথে বসতে চাই, বসে আমরা আলোচনা করতে চাই, যেহেতু হচ্ছে আমাদের নদীগুলো সম্পর্কে আমরা ভালো জানি, নদীগুলো কেমন, প্রকৃতি কেমন, প্রবাহ ধারা কেমন, তাদের মাটির গড়ন কিরকম, আমরা একটু বসতে চাই, বসে আমরা আলোচনা, আমাদের কনসার্ন গুলো তাদের জানাতে চাই, ওনারা এটার কি ব্যাখ্যা দেন আমরা এটা নিতে চাই। কিন্তু গত সরকার এবং এই সরকার কেউই এই কাজটা করলো না। তাহলে আপনি কি মনে করেন না যে একটা নদীকে সঠিকভাবে পর্যালোচনা না করে এটার উপর দিয়ে যদি এরকম কোনো একটা কাজ করা হয়, সেটা আসলে নদীর জন্য কতটা ভালো হবে, মানে মঙ্গলজনক হবে নদীর জন্য? এটার দায়িত্ব তো পানি সম্পদ মন্ত্রণালয়ের। যারা এটার স্টেক হোল্ডার হিসাবে কাজ করতেছে, তারা যারা ডিজাইন করতেছে বা নকশা করছে, সমীক্ষা করেছে, তাদের সঙ্গে এই ব্যাপারে যাদের গবেষণা রয়েছে, যাদের এই সম্পর্কে ধারণা রয়েছে, অবশ্যই সেই ধারণাটাকে কাজে লাগিয়ে
এমন কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না যে প্রকল্পটার ভবিষ্যৎ অনিশ্চয়তা হয়ে দেখা দিবে। আমরা সাদামাটা ভাবে বলতে চাই, আমরা যেহেতু নদী পাড়ের লোক, এই সমস্ত নানান অভিযোগ, নানান কথার মধ্য দিয়ে যাতে আমাদের পরিকল্পনাটা কোনো কারণে বাধাগ্রস্ত না হয়, বিলম্বিত না হয়, সে ব্যাপারে পানি সম্পদ মন্ত্রণালয় অবশ্যই কথা বলতে পারে, মতামত নিতে পারে বিশেষজ্ঞদের কাছে, যেটার ভবিষ্যৎ কি, এটার গবেষণার কি রয়েছে, আমরা সেটা তো আলোচনা করতেই পারে। আলোচনা করলেই বরং সিদ্ধান্ত নিতে সহজ হবে এবং ভবিষ্যৎটা ভালো থাকবে, সে ব্যাপারে তো আমার কোনো দ্বিমত নেই। জি, আপনারা নির্বাচিত সরকারের যদি আপনারা দায়িত্বে যান, তাহলে হচ্ছে আপনারা এ ব্যাপারে কি করবেন? না, আমরা তো দাবি করতেছি যে এই সরকারই এটার কাজে শুভ উদ্বোধন করুক। যে সরকারই নির্বাচিত হয়, সে যে দলই আসুক না কেন, তখন এই কাজের ধারাবাহিকতা থাকবে। এখন মনে করেন যে ডিসেম্বরে তফসিল দিয়ে দিবে, তফসিল দিলে তো সরকারের কার্যক্রম সীমিত হয়ে যাবে, জনগণও নির্বাচনমুখী হয়ে যাবে, সবাই ব্যস্ত হয়ে পড়বে। তখন মূল টার্গেট থাকবে, ফোকাসটাই থাকবে নির্বাচন কেন্দ্রিক। আমরা চাচ্ছি যে নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিকতাটা যদি শুরু হয়ে যায়, তাহলে পরবর্তীতে যারাই নির্বাচিত হয়ে আসবে তারা কাজটা চলমান রাখবে। সেই দাবিটাই তো আমরা উত্থাপন করছি। আরেকটু জানতে চাচ্ছিলাম, আপনি এর আগে একটু বলেছিলেন যে আমরা তো এটা নিজস্ব অর্থায়নে করতে পারি, মানে আমাদের যেসব রিসোর্স আছে আমরা তো এগুলো দিয়েই করতে পারি। সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের দেশীয় এক্সপার্টদের এখানে কোনো এক্সেসই এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো এইটা কিভাবে হচ্ছে মিনিমাইজ করা যায় বা সমন্বয় করা যায়? কারণ এটা তো আমি বললাম একটু আগেই, এটা তো পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। এখানে কাকে কতটুকু সংযুক্ত করবে এবং কার কতটুকু অভিজ্ঞতা রয়েছে, সেটা তো ওই মন্ত্রণালয়ের দায়িত্ব। আচ্ছা, এবার একটু আপনার তিস্তা রক্ষা আন্দোলন নিয়ে জানতে চাই যে আপনারা কি করছেন এবং আপনাদের উদ্দেশ্য। তিস্তা নদী রক্ষা আন্দোলনের নামে আমরা একটা কমিটি করেছি। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি দল, মত, ধর্ম, গোষ্ঠী, বর্ণ সকল মানুষকে আমরা এখানে সম্পৃক্ত করেছি। এই 5 জেলার মানুষ, তারা আমাদের এই ডাকে 17, 18, 48 ঘন্টা 11টি পয়েন্টে 5টি জেলায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। দিন এবং রাত তারা চরের মধ্যে অবস্থান করেছিল। তারা দেশবাসী না, বিশ্বকে জানিয়েছে যে আমাদের দাবিটা কি। পরবর্তীতে আমরা রংপুরে বিশাল শোভাযাত্রা করেছি। তারপরে আমরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলা প্রশাসক, অর্থাৎ 5 জেলা প্রশাসককে আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর। এরপরে আমরা প্রত্যেক উপজেলায় গণমিছিল করে সমাবেশ করেছি। সর্বশেষ আপনারা দেখেছেন যে আমরা বিশাল মশাল প্রজ্বলন করেছি 105 কিলোমিটার ব্যাপী। লক্ষ লক্ষ মানুষ সেদিন মশাল জ্বালিয়েছে। মশাল হলো প্রতিবাদের প্রতীক। মশাল ওই ঘোরতর অন্ধকার করেছে রংপুরকে, সেটাকে আমরা প্রজ্বলন করে দেখিয়ে দিতে চাই। বৈষম্যের বিরুদ্ধে মশাল প্রজ্বলন করেছি আমরা। এটার ধারাবাহিকতা থাকবে। শীঘ্রই আরো কিছু কর্মসূচি আমরা দিব। যতদিন আমাদের দাবি আদায় হবে না, আমরা এই দাবির থেকে সরে আসব না। জি, এখানে জনগণের সম্পৃক্ততা তো একদম দেখাই যাচ্ছিল। একদম পুরো বাংলাদেশ সহ বিশ্ব আসলে বুঝেই গেছে যে জনগণের সম্পৃক্ততা কি। এবং এরপরে যেটা সবচেয়ে চমৎকার আমার কাছে লেগেছে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে হচ্ছে ছেলেমেয়েরা হচ্ছে বেরিয়েছে। তো এই নদী এবং প্রকৃতি বাঁচাতে এই তরুণদের হচ্ছে কিভাবে আরো সম্পৃক্ত করা যায় বলে আপনি মনে করেন? না, তরুণরা তো এগিয়ে এসছে, তরুণরাই তো আগামী দিনের ভরসা। তাদের ভাবনাটাকে নিয়ে তো আমরা কাজ করব। কারণ এখনকার তরুণ সমাজ অত্যন্ত স্মার্ট, বুদ্ধিদীপ্ত। তারা যেহেতু এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তারা নিজেদের দায়িত্বে সংগঠিত হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমরা আশা করি যে ভবিষ্যতের কর্মসূচিগুলোতে তারা আরো একাগ্রতা প্রকাশ করবে, সম্পৃক্ত হবে। এবং এইটিও যে আমি একটু আগে বললাম যে এটা আর আঞ্চলিক দাবি না, এটা জাতীয় দাবিতে পরিণত। তিস্তা তো আঞ্চলিক নদীও না। তিস্তা যদি সঠিক ব্যবস্থাপনায় আসে, তাহলে জিডিপিতে এবং খাদ্য উৎপাদনে বলা হয়েছে যে 15 লক্ষ টন খাদ্য অধিক উৎপাদন হবে। জিডিপিতে অনেক কোটি টাকা এখানে সংযুক্ত হবে। তিস্তা এখন মরা নদীতে পরিণত, নদীও বলা যায়, এটা নালায় পরিণত হয়েছে, এটা নদী বলা চলে না। সেই নদীটাকে খনন করে কার্যকারী নদী হিসাবে যদি নিয়ে আসতে পারে, এটা জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারবে। আপনি তো বিভিন্নভাবে বিভিন্ন রকম নদী কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির সাথে জড়িত। আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাচ্ছি যে সবচেয়ে কার্যকর ভূমিকা কি আমাদের নদীগুলো বাঁচাতে? কার্যকর যে সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে। যে এক এক নদীর তো গঠন, প্রকৃতি, ধারা একরকম। যে নদীর যে ধরনের গঠন, প্রকৃতি, ধারা, সেই অনুযায়ী নদীগুলোতে ব্যবস্থাপনা নিয়ে আসতে হবে। নদী মাতৃক বাংলাদেশ,
অথচ প্রতিদিন খবর পত্রিকায় বের হয় যে নদী মানুষকে কিভাবে ধীরে ধীরে লোকালয়কে ধ্বংস করে দিচ্ছে, মানুষকে ভূমিহীন পরিণত করতেছে, মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। এটা সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োজন। পৃথিবীর অনেক উন্নত দেশে দেখবেন নদী ঘিরে সভ্যতা, আর আমাদের এখানে নদীতেই মানুষের সভ্যতা হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। একটি মাত্র কারণ, নদীকে আসলে বাংলাদেশে গুরুত্ব সহ বিবেচনা করে। এই নদীতে যেমন মাছ, নদীতে যেমন পানি, নদীতে যেমন মানুষের জীবন জীবিকা, নদীর পানি দিয়ে মানুষ অনেক ধরনের কৃষি উৎপাদন করতে পারে। সেটাকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আসতে পারলেই দেখা যাবে যে এই যে নদীমাতৃক যে বাংলাদেশ আমরা বলি, তাহলে সবচেয়ে কার্যকারী হবে বাংলাদেশ। আগামী 10 বছরে, মানে 10 বছর পরে যদি বলি যে আগামী 10 বছর পরে আপনি তিস্তাকে কোথায় দেখতে চান? আমরা তো চাচ্ছি যে তিস্তা একটা পরিকল্পনার মাধ্যমে কার্যকরী ভূমিকাতে আসুক। সেটা যদি সরকার বাস্তবায়ন করে তাহলে তো ওই এলাকার মানুষের জীবন বৈচিত্র্য যে হারিয়ে গেছে, জীবন জীবিকার যে হাহাকার অবস্থা তৈরি হয়েছে, এটা ফিরে আসবে। তিস্তা আবার মায়ের ভূমিকায় আসবে। ওই অঞ্চলের মানুষকে স্নেহ ভালোবাসা দিয়ে মা যেমন সন্তানকে মানুষ করে, তেমনি তিস্তা পরে সভ্যতা গড়ে উঠুক, তিস্তা পরের মানুষের হাহাকার দূরীভূত হোক। সেই তিস্তা আমরা দেখতে চাই, যে তিস্তাকে আমরা ভালোবাসবো, তিস্তাকে দেখে যেন আমরা ভয় না পাই। শুকনা মৌসুমে যেমন ধুধু বালুচর হয়ে যায়, বললাম একটু আগে, যে বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেটা যাতে না থাকে, সেটাই তো আমরা চাচ্ছি। তিস্তা বাঁচুক, তিস্তা পাড়ের মানুষ বাঁচুক, তিস্তা নদীর স্বাভাবিক প্রবাহ প্রকৃতি ও পরিবেশ যেন অটুট থাকে, এই প্রত্যাশাতে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হোক টেকসই উন্নয়নের পথে। পরিবেশ আলাপেই হোক পরিবর্তনের শুরু, পরিবেশ সংলাপের সাথেই থাকুন।